সাগররুনি হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা বলেছিলেন খুনিদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। ১৩ বছর পেরিয়ে গেছে, এখনো বিচার হয়নি। আপনি কি মনে করেন এই বিচারহীনতার পেছনে বিগত সরকারের অনিচ্ছা, অনাগ্রহ বা কোনো ব্যর্থতা ছিল কিনা? ওই সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন, তিনিই আসলে এই কথাটা বলেছিলেন যে ৪৮ ঘন্টার মধ্যেই খুনিদের গ্রেপ্তার করা হবে। এখন এইটা বলার পরে পরবর্তী ঘটনাগুলো দেখার পরেই মনে হয়েছে যে উনি কোনো না কোনোভাবে তার এখতিয়ারের বাইরে যে কথা বলেছেন। কেননা এই হত্যাকাণ্ডটা যেভাবে ঘটেছিল এবং রাজধানীর প্রাণকেন্দ্রে এই হত্যাকাণ্ডটা ঘটেছে, আর এই হত্যাকাণ্ডের পেছনে এত সুগভীর একটা পরিকল্পনা ছিল যে পরিকল্পনার এখতিয়ারের মধ্যে পড়ে না এই স্বরাষ্ট্রমন্ত্রী, যে কারণে উনি হঠাৎ করে বলে ফেলেছেন। এই সাগররুনির বিষয়টা ছিল সেই সময়কার সবচেয়ে আলোচিত বিষয়। আর তাদের যখন হত্যা করা হলো বেশ কয়েকদিন কিন্তু ওই খুনিরা ওই বাড়িটা রেকি করেছে। তারপরে কখন কোন সময় তারা দুইজন একত্রে থাকে এই বিষয়টাও কিন্তু ওই খুনিরা দেখেছে। খুনিরা দেখার পরে সে ঠিক পরিকল্পনা মাফিক তাদেরকে হত্যা করা হলো। খুনের পরে কোনো মালপত্র কোনো কিছুই নেওয়া হলো না, শুধুমাত্র ল্যাপটপ যেটা তারা ব্যবহার করতো এইটাই নিয়ে যাওয়া হলো এই প্রফেশনাল কাজে। এবং ওই পরবর্তীতে অনেক খবর পাওয়া যাচ্ছে যে ওই ল্যাপটপেই ছিল তাদের দুইজনের যে তথ্য তারা পেয়েছিল, যে তথ্যগুলো তাদের কাছে ছিল সেই তথ্য সব বিদ্যুৎ খাতের কোনো এবং বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় জ্বালানি খাতেরই মূলত বিদ্যুৎ, গ্যাস আরও বেশ কয়েকটা বিষয় ছিল। তো এই জায়গায় তাদের সরকারের ওই সময়কার সরকার প্রধানের ইনভলভমেন্ট সেটাই দেখানো হচ্ছিল এবং ওই ইনফরমেশনগুলো তার কাছে ছিল। আর যত তথ্য উপাত্ত ছিল এগুলো পিডিএফ ফাইল ছিল। তো এইগুলো যখন তারা দুইজন মিলে একটা প্রফেশনাল কোনো এক জায়গা থেকে তারা প্রিন্ট নেওয়ার জন্য গিয়েছিল মূলত। তো সেইখানে যাওয়ার পরেই তাদের হাতে পড়ার পরে তারা এমন একজনের কাছে ইনফরমেশনটা পাস করে দিল যে এটা তখন সরকারের উপরে মহলে মানে নাড়াচাড়া শুরু হয়ে গেল। তখন দেখলো যে এইটা যদি তারা যেহেতু জানে এটা এখন এদেরকে শেষ না করা পর্যন্ত এটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। যদিও তাদের হত্যাকাণ্ডের পরে এই যে এখন 13-14 বছর পরে হলো তাদের সেই ঘটনাগুলো এখন বেরিয়ে আসতে শুরু করেছে একটার পর একটা। আর তাদের এই যে হত্যাকাণ্ডের পরে তাদের বিচার করা হলো না। আপনি জানেন আমরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দফায় দফায় সাংবাদিক ইউনিয়ন গোটা সাংবাদিক সমাজের পক্ষ আজও পর্যন্ত সোচ্চার, কিন্তু একেবারে সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নিতে গেলে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকেই পদক্ষেপ নিতে হয়। আর সেই জন্যেই ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটি সব মিলে একত্রিত হয়ে কিন্তু কয়েকবার প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একটা ছিল কলম বিরতি। এই কলম বিরতি ছিল কিন্তু সেই সময়কার সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা, যে কলম বিরতি যদি করা হয় তাহলে টোটাল আমাদের সংবাদপত্রগুলো স্টপ হয়ে যাবে। এইটা যাতে না করা হয় এবং এইটা করার জন্যে তৎকালীন আমাদের এখনও পর্যন্ত উনি জীবিত আছেন ইকবাল সোমান চৌধুরী প্রেস ক্লাবের সামনে ওখানে বসেই সব নেতাকে একসঙ্গে হাত উঁচু করে, মানে উনি একত্রে নিয়েছিলেন যে 4টা সংগঠনের 8জন নেতা, 8জন নেতার 16টা হাত উনি উঁচু করে বললেন যে এই 16 হাত আমাদের এক জায়গায় হলো এবং সাগররুনির এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কিন্তু যে মুহূর্তে একটা কলম বিরতির ঘোষণা দেওয়া হলো তখন ওনার উপরে চাপ শুরু হয়ে গেল বিভিন্নভাবে এবং এই চাপ আসার পরে তিনি ওখান থেকে সরে আসলেন। যে গতিতে তিনি ওই দিন বক্তব্য দিয়েছিলেন কলম বিরতি হবে, ঠিক একই গতিতে প্রায় 1 ঘন্টার মতো বক্তৃতা দিয়েছিলেন। আবার ওই 1 ঘন্টা ওরকম আর একটা বক্তৃতা দিয়ে এমন একটা আবহাওয়া তৈরি করলেন যে যারা এই সরকার বিরোধী অংশে আছে, তখন তো আমরা ছিলাম সরকার বিরোধী অংশে, জাতীয় প্রেস ক্লাব ছিল আমাদের দখলে, মানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বৈধ অংশ, যেটি বৈধ অংশ, এবং জাতীয় প্রেস ক্লাবও তখন আমাদেরই দখলে, সবুজ এবং আবদাল ছিল। আমরা যখন চাপ দিতে শুরু করলাম তখন ওনারা বললেন যে তখন ওই একই সময় কিন্তু এই যে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের শাহবাগে একটা কর্মসূচি চলছে। ওনারা একটা ঠুনকো অজুহাত তুলে দিলেন যে
এখন যদি এই কলম বিরতি নেওয়া হয় তাহলে ওই আন্দোলনের উপরে এক ধরনের প্রভাব পড়তে পারে। অতএব এটা করা যাবে না। আর এখানে আমাদেরকেও ট্যাগ লাগাই দেওয়া শুরু করে দিল যে আমরা জামাতের লোকজন। অতএব ওই আন্দোলন, শাহবাগের আন্দোলন ব্যাহত করার জন্য আমাদের এক ধরনের চেষ্টা চলছে। কিন্তু একেবারে সম্পূর্ণরূপে এটা একটা ভুয়া একটা অজুহাত তুলে দিয়ে এই আন্দোলনটাকে উনি থামিয়ে দিলেন। এই থামিয়ে দেওয়ার পরেই তিনি পুরস্কার হিসেবে পেয়ে গেলেন উপদেষ্টা, সেই তথ্য উপদেষ্টা হয়ে তিনি এই কাজগুলো করলেন। সবচেয়ে বড় কথা হলো যে সাংবাদিকরা একটা বিচার পেল না এই হত্যাকাণ্ডে। ওই সময়ের সাংবাদিক নেতৃত্ব এই বিচার আসলে চায়নি শুধু না, এই যে ব্যক্তিগত লাভ লোকসানের দিকেও কিন্তু অনেকেই গেছে। আর একটা গেছে হলো যে এইটার সঙ্গে আরও একটি টেলিভিশন চ্যানেল এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তখন তিনি আবার লন্ডনে ছিলেন, লন্ডনে বসেই বেশ কিছু ইন্টারভিউ দিয়েছিলেন এবং হুমকিও দিয়েছিলেন এই বিচারের দিকে এখন এগোনো যাবে না, এই ধরনের কথাবার্তা বলার কারণে। তো এরা তো সব ওই টেলিভিশনের চ্যানেলের কাছ থেকে তো মাসোহারা পেতেন, রীতিমতো টাকা পয়সাও পেতেন, যে কারণে এই বিচার আর আগায়নি। প্রধানমন্ত্রী তো পার্লামেন্টে যে একটা বক্তব্যই দিয়ে দিলেন যে কিভাবে আমরা এই সাগররুনির হত্যার বিচার করব এবং তদন্ত নিয়ে আসব। আরেকটা কথা বললেন যে কারো বেডরুম পাহারা দেওয়ার দায়িত্ব তো আমাদের না, সরকারের না। আর 2 নম্বর হলো যে ওখানে তদন্ত সংস্থা যাওয়ার আগেই সাংবাদিকরা নাকি এমনভাবে পদচারণা করেছে যে ওখানে সমস্ত আলামত শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা বললে মানুষ আসল ঘটনার দিকে না যেয়ে অন্যদিকে তাদের দৃষ্টিটা চলে যাবে। এই ধরনের একটা মানে পরিকল্পনা, আমি বলবো সবচেয়ে খারাপ একটা পরিকল্পনা নিয়ে আগানো হয়েছিল, যাহাতে মানে যে কারণে এই ঘটনাটার যে হত্যাকাণ্ডটা ঘটানো হলো এবং যে দুর্নীতি এর পিছনে ছিল বিশাল অঙ্কের দুর্নীতি, এবং এই দুর্নীতিটা টান দিলে যে সরকারের মাথা থেকে শুরু করে তাদের যে সমস্ত ট্রেজারার ছিল, যারা এই সমস্ত টাকা পয়সা লেনদেন করত, তাদের সবাইকে এটার মধ্যে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মানে তাদের ভয় ছিল, তাদের ভয় ছিল। বিরোধী দল যখনই কথা বলতে গেছে তখন আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনা সবসময় ওফেন্সিভ খেলতে ভালোবাসে, এবং সব কথার মধ্যেই এমনভাবে একটা বক্তব্য উনি ছুড়ে দেন, ওই দিকেই মানে সাংবাদিকরাও দৌড়াতে থাকে, তারপরে রাজনৈতিক নেতারাও দৌড়াতে থাকে। তাদের আর তো করার কিছু থাকে না, কেননা এইটার পাল্টা জবাব দিতে গেলে হয় তাকে গুম হতে হবে, নাহলে খুন হতে হবে, নাহলে হয়েছে, এটাও হয়েছে। আয়নাঘরেও যেতে হয়েছে। আপনার কাছ থেকে